কিছুদিন আগে যখন জানতে পারি যে দেওমালি উড়িষ্যার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তখনও ভাবিনি যে জায়গাটা সত্যি এত সুন্দর। দেওমালি উড়িষ্যার কোরাপুট জেলার অন্তর্গত এবং এ রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৭২ মিটার উঁচু এবং পূর্বঘাট পর্বতমালার অন্যতম সুন্দর স্থান। দেওমালি তার সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া এবং মেঘাচ্ছন্ন পরিবেশের জন্য বিখ্যাত। প্রকৃতিপ্রেমী, ট্রেকার, ভ্রমণপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য চমৎকার, যা প্রতিটি পর্যটকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে। এবার আমাদের ভাইজ্যাক ভ্রমণের চতুর্থ দিনে আমরা পৌঁছে গেছিলাম দেওমালি। এখন প্রায় 5টা বাজে, সানরাইজ দেখবার জন্য দেওমালি টপে যাচ্ছি। তো হুটহুট করছে অন্ধকার, কিন্তু কোনো আলোর ব্যাপার স্যাপার নেই। আর এই রাস্তাটা হতে চলেছে চরম অ্যাডভেঞ্চারাস, কারণ বেশ উঁচু, আর তার সাথে রাস্তার অবস্থা খুব একটা যে ভালো আছে এরকম নয়, কালকে যা জানতে পেরেছি। তো দেখুন, সাথে থাকুন, দেখাচ্ছি আপনাদের রাস্তা কীরকম হয়। আর সানরাইজটা তো অবশ্যই দেখাবো। শেষের 4-5 কিলোমিটার কিন্তু বেশ স্টিপ এবং সাথে রাস্তাটাও খুব খারাপ অবস্থা। আমরা চলেছি টুয়ার্ডস দেওমালির টপের দিকে। মেঘগুলো কেমন ঢুকছে, ঠান্ডা আছে, গায়ে সবাই সোয়েটার দিয়ে রাখতে হয়েছে, বেশ ঠান্ডা আছে। কালকে রাতেও ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। দেখুন সামনে মেঘগুলো কিভাবে ঢুকছে। রাস্তাটা কিন্তু বেশ খারাপ আছে, বাট ডোন্ট ওয়ারি, আমরা এতে অনেক অনেক খারাপ রাস্তা দিয়ে ঘুরেছি, ঠিক আছে, যাওয়া যায়। মেঘ ঢুকে আসছে একদম, মেঘগুলো সামনে ভেসে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে, আর হাওয়াও চলছে, প্রচুর হাওয়া চলছে। সামনে কিছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ। তো 2 কিলোমিটার পর্যন্ত চলুন, কি আছে দেখি। আর সানরাইজ বলছে এখানে 6:30টায় হবে, কারণ এখন যেভাবে মানে মেঘ ঢুকে আছে, জানি না কতটা কি দেখা যাবে। বাট জায়গাটা ভীষণ সুন্দর, মানে সত্যি ভীষণ মিস করছি যে কেন কালকে রাতে এখানে আমি থাকলাম না। বিকজ অফ দিস কালপ্রিট, বিকজ অফ দিস কালপ্রিট। আই থট কি যে এত উপরে কোনো সিকিউরিটি থাকবে না, সেফটি থাকবে না। অ্যাজ পার আওয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ড টোল্ড মি যে রাতে এখানে কোনো সেফটি নেই, সিকিউরিটি নেই। আরে লোকাল সেখানে যে চেক পোস্ট আছে, লোকাল সেখানে থাকে রাত্রে, এসব ব্যাপারগুলো জানাই ছিল না। নো, বাট আই ইনসিস্ট ইউ, নেক্সট টাইম উইল ক্যাম্প হিয়ার সামটাইমস লেটার। চলো, কোই গল নেই, কিপ ক্যাম্পিং। দেওমালি টপে উঠে এলাম। রাস্তাটা তো এমন কিছু খারাপ ছিল না, কিন্তু as well as প্রচন্ড মেঘ রয়েছে একদম অসাধারণ। তবে নতুন না উঠলে এই জায়গাটার মজা বোঝা যাবে না। পিয়ালি ম্যাডাম ঠান্ডায় গাড়ি থেকে নামছেন না। तो खुल गया मैडम जी का किचन। पानी नहीं, पानी वेस्ट मत करो, पानी वेस्ट मत करो। अभी बन रहा है अदरक वाली चाय। তো বাইরে এত হাওয়া দিচ্ছে যে এখানেই করতে হবে। না না না, এটা পড়ে যাবে, এইটা হলো আদা দিয়ে জলটা ফুটিয়ে চায়ের পাতা আর সুন্দর একটা চা। দেওমালির সকালে আর কি চাই। অনেক লোক কালকে এখানে রাতে ছিলেন, কিন্তু ঠান্ডাটা এখানে ম্যাসিভ ছিল, সেটা বলছেন ওনারাই। উল্লাস।
দেওমালি। অবস্থা দেখুন, মেঘ তো আরো বেড়ে গেল। মেঘ বেড়ে যাওয়ার সাথে সাথে চতুর্দিকে কিন্তু আরো কুয়াশা মানে একদম ঢেকে গেছে। সানরাইজ তো দেখা হলোই না। ওই দেখুন সামনের লোকটা এত কাছে কিন্তু দেখাই যাচ্ছে না। মানে এইরকম যে অবস্থা হবে সেটা ভাবিনি। দেশিয়া দেওমালি এই হোমস্টেতে। আর কেননা উপরে আমরা তো যাইনি, সে তো বললামই আপনাদের। উপরে এখন ঘুরে এলাম সকালবেলা গিয়ে। কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে। আর এরপর আমরা এখান থেকে রওনা দেবো আজকের নেক্সট ডেস্টিনেশন আমাদের চিত্রকূটের দিকে। তো ওর ডিস্টেন্স এখান থেকে 192 কিলোমিটারের মতন হবে। এই প্রপার্টিটা খুব সুন্দর, চাইলে আপনারা এখানে এসে থাকতে পারেন, বেশ ভালো জায়গা। যদি কারো কন্ট্যাক্ট ডিটেলস লাগে তো আমি বোর্ডটাকে জুম করলাম, এখানে নাম্বার টাম্বার সব পেয়ে যাবেন আপনারা। তো আজকে আবার একটা নতুন জার্নি, নতুন ডেস্টিনেশন। আজকে আমরা যাচ্ছি চিত্রকূট ফলস দেখতে। আর সেখানে আজকে তো আমার ক্যাম্পিং করার পুরোপুরি ইচ্ছে আছে, জানি না কি হবে, দেখা যাক। সাথে থাকুন, দেখতে থাকুন আজকের জার্নিটা আমাদের কেমন হয়। আমরা কোরাপুট শহরে পৌঁছে গেছি। আর একটু জ্যাম, খুব সম্ভবত এখানে নার্স বা মহিলাদের কোনো ইউনিয়নের মিছিল যাচ্ছে। তো ওনাদের কোনো দাবি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই এখানেও মানুষজন দাবির জন্য, কিন্তু ন্যায্য দাবির জন্য অবশ্যই। গা দিয়ে যাচ্ছে গাড়িগুলো, ন্যায্য দাবির জন্য কিন্তু লড়াই করতে ছাড়ছেন না। তো আমি এক্সপেক্ট করবো ওনাদের যা দাবি সেটা ফুলফিল হোক, অবশ্যই ন্যায্য তো হলে। কিন্তু এটার জন্য রাস্তায় আপাতত একটু জ্যাম হয়ে গেছে। তো এতটা দূর এসে এবারে আমরা চিত্রকূটের দিকে যাচ্ছি। আর সাথে আজকে আমাদের রাতে থাকার যে আস্তানা সেখানেও যাচ্ছি। রাস্তাটা কিন্তু এখানে পিচ দিয়ে না, পাথর দিয়ে করা রাস্তাটা। দেখুন পুরোটা রাস্তায় পাথর দিয়ে করা। আর চারিদিকে একটা পাথরের ওই মানে কি বলবো, স্টোন হেঞ্জ, হ্যাঁ সেই টাইপের পুরো জিনিসটা। আর এইখান থেকেও দেখুন, সামনে দেখুন এটা চিত্রকূট ফলসই আছে, ফলসটাই আছে এখানে। কি মানে চিত্রকূট ফলসটা বিভিন্ন দিক থেকে দেখা যায়, এই না যে একটা জায়গা থেকে আপনি দেখতে পারবেন, বিভিন্ন দিক থেকে। আর শুধু পাথরের এক একটা মানে স্তর আর স্তর, ভীষণ সুন্দর জায়গাটা, একটা ইউনিক। আমরা যাচ্ছি চিত্রকূটটা দেখতে, একদম সামনেই আমাদের চিত্রকূট ফলস। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আছি একটা সাইড ডিরেকশনে, আর চিত্রকূট ওদিক থেকেও দেখা যায়। তো এইখানটাতে বেশ ফ্ল্যাট জায়গাটা, এখানে রাত্রে থাকাও যায়। আমি কথা বললাম, তো আমরা হয়তো আজকে রাত্রে এখানেই থেকে যাব, হয়তো নয় থাকবই। তো চিত্রকূটের যেটা মেন বিশিষ্ট হচ্ছে যে এটা ইন্দ্রবতী রিভার থেকে তৈরি হচ্ছে। তো সেই ইন্দ্রবতী রিভার কিন্তু এপাশ থেকে আসছে, বাঁদিক থেকে আসছে ইন্দ্রবতী রিভার। আর এইখানেতে এই রকসগুলো এমনভাবেই তৈরি যে জলটা পড়ছে একদম ওপর থেকে। তো দেখতে সে একটা সুন্দর মায়াবী রূপ তৈরি হয়েছে এখানে, এবং এটাকেই বলছে নায়াগ্রা অফ ইন্ডিয়া। চলে এলাম একদম চিত্রকূটের সামনে।
মানে এটা দেখবার জন্য মানে দুদিক থেকে আসা যায়। ওই দিকে যে দেখছেন না অনেক মানুষজন রয়েছে, ওইখানেতেও আসা যায়, আবার এটা ব্যাক সাইড এই দিক থেকেও আসা যায়। একদম সুন্দর এই জায়গাটা, কিন্তু ভীষণ ভার্জিন, লোকজন নেই, কোনো উৎপাত নেই। একবার চারপাশটা দেখিয়ে দিই, শুধু আমাদের এই গাড়িটা দাঁড় করানো আছে। এবার এটা না পুরো ফ্ল্যাট পাথর দিয়ে দিয়ে তৈরি, আর এই দেখুন বোট নিয়ে যাচ্ছে একদম চিত্রকূটের কাছে। দারুণ দারুণ, স্কোয়ার স্কোয়ার বড় বড় পাথর। তবে জল কম আছে, না হলে কিন্তু এটা কমপ্লিট সব জায়গাটা মিলেই কিন্তু জল আসে। জল এখন কমই আছে রিভারে। এখান দিয়ে একটা ধারা বইছে, আর ওদিকে একটা ধারা, দুটো ধারা, এটা একটা ধারা আছে, এটা একটা ধারা আছে। এই গাছের ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন, দারুণ দারুণ, এত সুন্দর যে হবে এটা এক্সপেক্ট করিনি। মানে প্রকৃতিটা সুন্দরী, আমরা শুধু খুঁজতে জানি না, আর যারা খুঁজে বার করে ফেলে তাদের কাছে প্রকৃতিটা কিন্তু অন্যরকম। দারুণ লাগলো। জল পড়ছে আর কি বাবা, মানে জাস্ট ভাবা যাচ্ছে। তবে এই মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো আছে না, বা ওই সাইডের ওই ফাঁকা জায়গাটা, যখন প্রচুর জল থাকে নদীতে তখন কমপ্লিট হয়, মানে তখন নায়গ্রার মতনই লাগে আর কি। এই দিকগুলো দিয়ে পড়ে না, কারণ এগুলো না এই দিকগুলো হয় না। হ্যাঁ ওই জায়গা থেকে, হ্যাঁ শ্যাওলা, ওই জায়গা থেকে পুরো ওই দিকটা রাউন্ড করে হয় একদম অর্ধচন্দ্রাকার। আর দেখুন বোট নিয়ে কি সুন্দর চলেছে একদম ওই ঝর্ণাটার কাছে যেখানে জলটা পড়ছে। ও দারুণ দারুণ ব্যাপার। এখানে একটা মন্দিরও আছে, ছোট্ট মন্দির। তো এই জায়গাটাও বেশ ফাঁকা, সুন্দর ফ্ল্যাট জায়গা আছে। এখানটাতেও আমরা গাড়িটা লাগাতে পারি ক্যাম্পিং করবার জন্য। এটা মন্দিরই মনে হচ্ছে, হ্যাঁ মন্দিরই আছে। বাট কোনো ঠাকুর দেবতা নেই। তো ক্যাম্পিং লোকেশনে পৌঁছেছি। কৌশিক গাড়িটাকে পার্ক করার চেষ্টা করছে। আমরা এটা থেকে একটু নামাতে হবে, একটু এই ঘাস জমির মধ্যে, পাথরের ওই রাস্তা থেকে। তো সকাল থেকে আজকে লাঞ্চটা স্কিপ করেছিলাম, আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরেতে সোজা গাড়ি চালিয়ে চলে এসেছি চিত্রকূট, দেখালাম ফলসটা। আর এই আমাদের আজকে রাত্রের রাস্তা না, গাড়ি পার্ক করে একটা ছোট্ট টিফিন বানিয়ে নিলাম, আমরা খিদে পেয়েছে, একটু ওটস বানিয়ে নিলাম, সাথে পাঁপড় শাঁকা। চিত্রকূট ফলসের একটা সাইডে আমরা রয়েছি, আর অপোজিট সাইডটাতে কিন্তু বেশি মানুষের সমাগম হয়। মানে ওখান থেকে বোটিং বা ওখান থেকে জলের কাছে যাওয়া বা ভিউটা হয়তো অন্যরকম আসে, ওদিকটাতেই বেশি লোকজন যায়, এদিকটা একটু কমই। তো আমাদের মতন যারা একটু ফাঁকা জায়গা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই দিকটাই একদম প্র্যাকটিক্যালি খুব সুন্দর। আমাদের কিছু বন্ধুরা, ক্যাম্পার বন্ধুরা অলরেডি আগে এখানে এসছেন এবং থেকে গেছেন, তো তাদেরই রেকমেন্ডেশনে আজকে আমরা এখানে রাত্রিরে থাকবার প্ল্যান করেছি। দেখা যাক রাত্রিটা কেমন হয়। মায়ালির কৃপায় এসে গেল পোচ। প্রথমে খেলাম ওট, তারপরে খেলাম পোচ। এরপর কি খাবো আর জানি না, কিন্তু আসতেই থাকছে খাবার। এই দেখুন আর একটা পোচ এসে গেল, দেখিস বাবা, হ্যাঁ দুটো পোচ। তো আমাদের ক্যাম্প আজকে এখানে একদম চিত্রকূট যে জলপ্রপাত আছে ওর পাশেই। তো সুন্দর করে সাজিয়ে ফেলেছি জায়গাটা, ভেতরে বেডও মোটামুটি রেডি। শুধু কিচেনের জন্য আমার ওই লাস্ট পার্টটা আমরা বেছাইনি, রাত্রে শোয়ার আগে বিছিয়ে নেবো। চাদর টাদর পাতা হয়ে গেছে। তবে এখানে একটু পোকার সমস্যা রয়েছে, তো জঙ্গলে বনে বাজারে করতে গেলে একটু পোকা টোকা নিয়েই চলতে হয়। তো দেখা যাক আজকের ক্যাম্প কিরম হয়। উজ্জ্বলরা এখনও এসে পৌঁছয়নি, অন দ্য ওয়ে এসে যাবে। পিয়ালি ফ্রেশ হয়ে নিয়েছে, এবার রাতে রান্না টান্না করা হবে। ফুলকপি ভাজা না, শুধু ফুলকপি ভাজা, আজকে অন্ধকারেই রান্না। পিয়ালি একটু নুন দিয়ে দিয়েছে, আর এখানে চালটা ভেজানো আছে, আর আলু আর সোয়াবিনের তরকারি হবে। পারাবাড়ি সিম্পল রান্না।
ওখানে সব সেদ্ধ টেদ্ধ করে দিয়েছে, একটু ওই ভেজিটেবল পাঠান মাংস রান্না করছি। এরপর জাস্ট ভাতটা বসাবো, ডান। আর পিয়ালি এদিকে মশলাগুলো রেডি করে ফেলছে। ভাত রেডি, তো আমাদের ডিনার রেডি। এবার দেখা কি করলি আজকে? ফুলকপি ভাজা, আহা আহা, সোয়াবিন আলুর তরকারি আর ভাত, ভাত। ও গ্রেট গ্রেট, সিম্পল খাবার। একদম। তো আমাদের বেড সেট আপও রেডি, এবার যাব শুতে। তো অনেক দিন বাদে আজকে কিন্তু আবার আমরা গাড়িতে শুচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল। এই লাইটটা কিন্তু লাইফ সেভার, সমস্ত পোকা ওর দিকে অ্যাট্রাক্ট করে নিয়ে নিয়েছিল। আর এই লাইফটার হিস্ট্রি তো জানেন নিশ্চয়ই আপনারা, এটার লাইফ অলমোস্ট শেষ হয়ে গেছিলো লাস্ট ক্যাম্পে, বাট এটাকে আমি সামহাও আবার রিট্রিভ করে নিয়েছি। তো এইভাবেই শেষ হলো আর একটা সুন্দর ক্যাম্পিং। তো যারা আপনারা আমার ক্যাম্পটা পুরোটা দেখলেন তারা অবশ্যই লাইক করবেন, আর কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে ক্যাম্পের সেটা অবশ্যই জানাবেন। টিল দেন, গুড নাইট।